শেখ হাসিনা এটাই বলতেন যে আমি না থাকলে, আমরা ক্ষমতায় না থাকলে মুক্তিযুদ্ধ থাকবে না, বঙ্গবন্ধু থাকবে না, মুক্তিযুদ্ধের সফল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ স্মৃতিচারণ হবে না। চিহ্নিত যুদ্ধাপরাধীদের বলছেন নির্দোষ, আর আমি বলছি যুদ্ধ অপরাধী তারা। এই যে জুলাই সনদ সংস্কার, এগুলো বেশি গুরুত্ব দিচ্ছে তারা যাদের কোনো বিজয়ের ইতিহাস নাই, যারা এই সংবিধানকে মনে করে তাদের পরাজয়ের দলিল। আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, একটি মানুষ আমাকে দেখাক যে ৭২ সংবিধানের কোন অনুচ্ছেদ ফলো করলে কোন সরকার স্বৈরাচার হয়। শেখ হাসিনা হয়তো শেষ পর্যন্ত বিমানে ওঠার অনুমোদন পাবেন না। শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে বৈঠকে তাই বিকল্প পথ নিয়েও আলাপ শুরু করেছেন। শেখ হাসিনা যদি ট্রাভেল পাস না পান, ডিসেম্বরের মধ্যে বিমানে উঠতে না পারেন, তিনি এখন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং তার দলের নেতাদের সঙ্গে আলাপ করেছেন যে কি করে তিনি স্থলপথে বাংলাদেশে ফিরতে পারেন, কিংবা বাংলাদেশ সরকারের প্রতি একটা কঠিন কঠোর রাজনৈতিক বার্তা দিতে পারেন, যাতে সীমান্তের ওপারেও আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের একটা বড় ধরনের ভিড় তৈরি হয়, একটা ঢল নেমে আসে। অন্যদিকে সীমান্তের এপারে শেখ হাসিনার পরিকল্পনা হচ্ছে তিনি যখন যাবেন তখন তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর সাংবাদিকদেরকে নিয়ে যেমন উপস্থিত। এই ভৌগোলিক অবস্থানে একমাত্র শেখ হাসিনা ছাড়া এই মুহূর্তে কেউ নাই যে দক্ষিণ এশিয়া শান্ত করতে পারে। আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, পুরা দক্ষিণ এশিয়া। কিন্তু আপনি কয়েকদিন আগে দেখলেন যে নেপালেও একটা আন্দোলন হয়েছে, বা ভারতে ককরোচ পার্টি তারাও আন্দোলন করেছে। এই সমস্ত কিছুই কিন্তু আমাদের এখান থেকে ক্রীড়াকর্ম। এখন আমাদের বর্ডার যদি ভালো নিরাপত্তা দিতে পারে তাহলে কিন্তু অন্যান্য দেশ, পুরো দক্ষিণ এশিয়া মানে স্থিতিশীল হবে। এবং ভারতের ব্রিটিশদের বিরুদ্ধে যে প্রথম আন্দোলন গড়ে উঠেছে সেটাও বাংলা থেকেই হয়েছে। দর্শক, এতক্ষণ দেখেছেন ভিডিওর বিশেষ অংশ, এখন দেখবেন মূল ভিডিও। দর্শক, মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট করে একটি অনুরোধ করব, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নিত্য নতুন এই ধরনের রাজনৈতিক ভিডিও সবার আগে পেতে হলে আমাদের ভিডিওতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, কথা না বাড়িয়ে চলেন এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। শেখ হাসিনা এটাই বলতেন যে আমি না থাকলে, আমরা ক্ষমতায় না থাকলে মুক্তিযুদ্ধ থাকবে না, বঙ্গবন্ধু থাকবে না, মুক্তিযুদ্ধের সফল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ স্মৃতিচারণ হবে না। চিহ্নিত যুদ্ধাপরাধীদের বলছেন নির্দোষ, আর আমি বলছি যুদ্ধ অপরাধী তারা। এই যে জুলাই সনদ সংস্কার, এগুলো বেশি গুরুত্ব দিচ্ছে তারা যাদের কোনো বিজয়ের ইতিহাস নাই, যারা এই সংবিধানকে মনে করে তাদের পরাজয়ের দলিল। আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, একটি মানুষ আমাকে দেখাক যে ৭২ সংবিধানের কোন অনুচ্ছেদ ফলো করলে কোন সরকার স্বৈরাচার হয়। যে কোনো ক্ষমতাকে প্রশ্ন করা, কারণ ক্ষমতাকে প্রশ্ন না করলে ক্ষমতা স্বৈরাচারী হয়ে যায়। ওই কুখ্যাত স্বৈরাচার আপনার আফ্রিকার দেশের ইদি আমিন, উগান্ডার, তাকে একবার বিবিসি সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে মিস্টার প্রেসিডেন্ট, আপনার দেশে বাক স্বাধীনতার অবস্থা কি, ফ্রিডম অফ স্পিচ? বলছে আমার দেশে ফ্রিডম অফ স্পিচ 100% আছে, কিন্তু ফ্রিডম আফটার স্পিচের গ্যারান্টি আমি দিতে পারবো না। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচারের আন্দোলন দীর্ঘদিন আমরা করেছি। 1980-81 সালে বই বের হয়েছে 71-এর ঘাতক দালালরা কে কোথায়। জাতির জনক বঙ্গবন্ধু কোলাবরেটর অ্যাক্ট করেছিলেন, সেই বিচারও শুরু হয়েছিল, এবং পালানো সবাই পালায়। গোলাম আজম সাহেবও পালিয়ে গিয়েছিল। 77 সাল পর্যন্ত পুরো পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছে। আমি বরং সাইফুর ভাইকে বলবো, যারা এই প্রজন্মের জামাত, আপনারা 71-এ আপনার দলের পাপকে জায়েজ না করে জাতির কাছে ক্ষমা চেয়ে এই বিচার নিয়েও প্রশ্ন তুললেন না, কারণ এই বিচার আপিল বিভাগ পর্যন্ত হয়েছে। আপনিও তো একই দ্বিচারিতায় পড়ছেন। যে বিচার আপনার পছন্দ হবে সেই বিচার আপনি বলবেন, যে বিচার পছন্দ হবে না। আমি একটা কথা আজকে দৃঢ়তার সঙ্গে বলতে চাই, না আওয়ামী লীগ, না বিএনপি, কোনো দল না, আমার বাংলাদেশের অস্তিত্ব হচ্ছে আমার 71, এবং 71-এ যে 30 লাখ শহীদ হয়েছে, 2 লাখ মা বোন সম্ভ্রম বিকিয়ে দিয়েছে। 14 ডিসেম্বর থেকে বুদ্ধিজীবী হত্যা তারও আগে 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। সেদিন যদি সেদিনকার জামাত ইসলাম এবং ছাত্র সংঘ, নিজাম ইসলাম পার্টিরা মুক্তিযুদ্ধে পাকিস্তানিদেরকে ধরেন রাজনৈতিক কারণে যদি মনে করতো তারা পাকিস্তান মুসলমানের দেশ, তাও না একটা মানতাম, কিন্তু তারা সরাসরি গণহত্যায় অংশগ্রহণ করেছে। এবং এটা আমার কথা না, আপনি একটু লিখে রাখতে পারেন। উইকনেস টু সারেন্ডার সিদ্দিক সালিকের বই, ভুট্টু মুজিব বাংলাদেশ রাও ফরমান আলীর বই, বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান হাসান জহিরের বই। পাকিস্তানিরা 50-60 জন বই লিখেছে, ইনক্লুডিং ইয়াহিয়া খান, এবং প্রত্যেকের বই হচ্ছে আইনের ভাষায় আপনার এক্সকালপিটুরি স্টেটমেন্ট, বলছে আমি দায়ী না, ও দায়ী, ও দায়ী। কিন্তু ওইখানে একটা কমন আছে যে জামাত ইসলাম সহ এরা এসে আমাদের বিভিন্ন বাড়িঘর চিনিয়ে দিয়েছে। শেখ হাসিনা এটাই বলতেন যে আমি না থাকলে, আমরা ক্ষমতায় না থাকলে মুক্তিযুদ্ধ থাকবে না, বঙ্গবন্ধু থাকবে না, মুক্তিযুদ্ধের সফল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ স্মৃতিচারণ হবে না। আমাদের কাজ হচ্ছে প্রতিবাদ করা। নাগরিক যখন দলবাজ হয়ে যায় তখন সেই দেশে গণতন্ত্র যাত্রা করে না। আর আমাদের দেশে আরেকটা রোগ আছে ভাই, যে যখন ক্ষমতায় যায় সে মনে করে যে গণতন্ত্র এসে গেছে, আর কথা বলো না। এটা হবে না। জনগণকে কথা বলতে হবে। দলবাজ সাংবাদিক সরকারের উপকারে আসবে না, দলবাজ আমাদের আইনজীবীরা যদি দলবাজ হই সেইটা আসবে না, আপনার দলবাজ প্রশাসন দিয়ে কাজে লাগবে না। কত পুলিশ কত স্লোগান দিয়েছে না, আজকে কাজে লাগছে। আবার তত্ত্বাবধায়কের সময় বগুড়ার ডিসি বলেছিল আমি শহীদ জিয়ার সৈনিক, সেদিনও আমরা এটা সমালোচনা করেছিলাম। এবং আমি আবারও বলছি অত্যন্ত বিনয়ের সঙ্গে কিন্তু দৃঢ়তার সঙ্গে, আপনি মুক্তিযুদ্ধকে এই বাংলাদেশে যেরকম আপনি ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করে আপনি করতে পারবেন না, যেরকম বহু ত্যাগী বামপন্থীরা কিছু করতে পারেনি, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ডিফাই করে, মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধী সে পাকিস্তানের হোক, বাংলাদেশের হোক, আর পাবনার হোক, আর রংপুরের হোক, তাদেরকে বাঁচিয়ে আপনি এই দেশের রাজনীতি আগাতে পারবেন না। আপনি থাকবেন, সব শক্তি আছে। জি, ফিরবো। ধন্যবাদ আপনাকে। এখন কেন উনাকে আপনারা আবার এখানে যুদ্ধাপরাধী বানিয়ে নিয়ে আসছেন? কার কেস বলছেন? এই কে ইউসুফ সাহেব। বঙ্গবন্ধু কোনটাই মাফ করেছিল? ওই যে বঙ্গবন্ধু 4টা, এই 4 অপরাধের, আমি বলি 4 অপরাধের বঙ্গবন্ধু বিচার রেখেছিল: হত্যা, ধর্ষণ, লুটপাট,
আর হচ্ছে পাশাপাশি এছাড়া জেনারেল অ্যামনেস্টি কোন বক্তৃতা দিয়ে আপনি দেখেন না, আমি শুনেছি, আপনি শেষ করেন, আমি বলি, আপনি একাই বলবেন, তাহলে একাই বলবেন না, একাই বলবো না, আপনি ওয়েট করেন, আমার কথা শেষ করলে আপনি বলবেন। আমি পরিষ্কার বলছি যে জামাত ইসলামীকে যুদ্ধ অপরাধী পরিকল্পিতভাবে বানানো হয়েছে। সাইফুর ভাই জামাতের মজলিসে শুরার সদস্য, ঢাকা মহানগরী। সাইফুর ভাই এখানে এসে এখন বলবে যে জামাত যুদ্ধ অপরাধী দল না। সাইফুর ভাইয়ের বক্তব্য ঠিক আছে, বাস্তব যেটা উনি যেটা প্রিয়াঙ্কা গান্ধীর বক্তৃতার উদাহরণ দিল, এটা প্রিয়াঙ্কা গান্ধীর আজকের বক্তৃতা না, এটা ভারত দীর্ঘদিন ধরে বলে। আমার বক্তব্য হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ 71-এ শুরু হয়নি, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। পাকিস্তান হওয়ার পরে যখন আমার ভাষায় আঘাত করলো, 48 সালে 30শে জানুয়ারি জিন্নার মুখের উপর নো নো বলেছিল 4 অজানা যুবক, আমি স্যালুট দিই তাদের। তারপরে আমাদের 52-র ভাষা আন্দোলন হয়েছে, 62-র শিক্ষা আন্দোলন হয়েছে, 66 সালে বঙ্গবন্ধু মুক্তি সনদ 6 দফা দিয়েছে, 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, 70-এর নির্বাচনে তদানীন্তন আওয়ামী লীগ নিরঙ্কুশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাঙালি জাতির পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য। এবং আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়েও বিতর্ক নেই, আমাদের এই ঘোষণাপত্রের ডিক্লারেশনে আছে যেহেতু একটি বর্বর ও নৃশংস যুদ্ধ পরিচালনাকারী পাকিস্তানি কর্তৃপক্ষ অন্যায়ভাবে আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সুতরাং আমরাও যুদ্ধ ঘোষণা করলাম, দেশ স্বাধীন হলাম। এখন ভারতের স্বার্থ মিলে গিয়েছে, যখন 71-এ গণহত্যা কি ইন্দিরা গান্ধী চালিয়েছিল? গণহত্যা চালিয়েছিল, অপারেশন সার্চলাইট কে চালিয়েছিল? ইয়াহিয়া খান, তার নেতৃত্বে এইখানে টিক্কা খান, এটা তো ইন্দিরা গান্ধী চালায়নি। আমাদের অসহায় মানুষরা ওই পারে গিয়েছে, মুজিবনগর সরকার গঠিত হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিবন্ধ আছে যে 7 মার্চের ভাষণেই আমরা বাঙালি সেনা অফিসাররা বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমে সিগন্যাল পেয়ে গেছি। এবং আমাদের 1971-এর 2 এপ্রিল তেলিয়াপাড়া টি এস্টেট এখন আছে হবিগঞ্জের মাধবকুণ্ডের ওখানে, মাধবপুরে, সেইখানে মিটিং হয়েছে, 27 জন আর্মি অফিসার মিটিং করেছে, কর্নেল এমএজি ওসমানী কই, ওখানে তো জিয়াউর রহমান বলেনি আমি রাষ্ট্রপতি, যেহেতু আমি ঘোষণা দিয়েছি স্বাধীনতার, প্রথমে নিজে পরে বঙ্গবন্ধুর পক্ষে। সাহসের সঙ্গে জিয়াউর রহমানরাই বরং খালেদ মোশাররফকে প্রশ্ন করেছে যে রাজনৈতিক নেতৃত্ব কই, সরকারের দিকে আগান, আমাদের তো রাজনৈতিক ব্যাকিং লাগবে, নাহলে তো আমরা বিচ্ছিন্নতাবাদী হয়ে যাব। এবং যে কারণে 17 এপ্রিল মুজিবনগর সরকার হয়েছে, সেই সরকারের প্রধানকে বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার, 11 জন সেক্টর কমান্ডার, কর্নেল তাহের, খালেদ মোশাররফ, এমএজি ওসমানী প্রধান সেনাপতি, আরো পরে 3 জন সেক্টর এস ফোর্স হলো আপনার শফিউল্লাহ, কে ফোর্স খালেদ মোশাররফ, জেড ফোর্স শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খালেদ মোশাররফ মুক্তিযুদ্ধে মাথায় গুলি খেয়েছিল, 1 মাস পর সুস্থ হয়ে আবার যুদ্ধ করেছে। এগুলো কোনোটাই আপনার ইতিহাস সিদ্ধ, আমরা আমাদের পূর্বপুরুষরা শুনেছি, আমরা এই যে আজিজ ভাইরা আছে আরো বলতে পারবে। এবং জামাত ইসলামের ভূমিকা কি ছিল, ইয়াহিয়া খান, টিক্কা খানের সঙ্গে কারা বৈঠক করেছে, 77 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি কে করেছে? উনি যেরকম বলছে, ওনার রাজনৈতিক বিশ্বাসকে আমি শ্রদ্ধা করি, এটাই গণতন্ত্র। উনি চিহ্নিত যুদ্ধাপরাধীদের বলছে নির্দোষ, আর আমি বলছি যুদ্ধ অপরাধী তারা। তো সুতরাং এই বিতর্কে আর এই যে জুলাই সনদ সংস্কার, এগুলো বেশি গুরুত্ব দিচ্ছে তারা যাদের কোনো বিজয়ের ইতিহাস নাই, যারা এই সংবিধানকে মনে করে তাদের পরাজয়ের দলিল। আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, একটি মানুষ আমাকে দেখাক যে 72-এর সংবিধানের কোন অনুচ্ছেদ ফলো করলে কোন সরকার স্বৈরাচার হয়। শেখ হাসিনা হয়তো শেষ পর্যন্ত বিমানে ওঠার অনুমোদন পাবেন না। শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে বৈঠকে তাই বিকল্প পথ নিয়েও আলাপ শুরু করেছেন। শেখ হাসিনা যদি ট্রাভেল পাস না পান, ডিসেম্বরের মধ্যে বিমানে উঠতে না পারেন, তিনি এখন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং তার দলের নেতাদের সঙ্গে আলাপ করেছেন যে কি করে তিনি স্থলপথে বাংলাদেশে ফিরতে পারেন, কিংবা বাংলাদেশ সরকারের প্রতি একটা কঠিন কঠোর রাজনৈতিক বার্তা দিতে পারেন, যাতে সীমান্তের ওপারেও আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের একটা বড় ধরনের ভিড় তৈরি হয়, একটা ঢল নেমে আসে। অন্যদিকে সীমান্তের এপারে শেখ হাসিনার পরিকল্পনা হচ্ছে তিনি যখন যাবেন তখন তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর সাংবাদিকদেরকে নিয়ে যেমন উপস্থিত হবেন, এমন একটা ঘটনা যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতা তিনি দেশে ফিরতে চাইছেন, আদালতের মুখোমুখি হতে চাইছেন, বিচারের মুখোমুখি হতে চাইছেন এবং সেই প্রত্যাশায় সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছেন, কিন্তু ওপারে সেই দেশের সরকার তাকে দেশে ঢোকার অনুমতি দিচ্ছে না। এটা এমন একটা আন্তর্জাতিক শোরগোল এবং শিরোনাম তৈরি করবে। শেখ হাসিনা এখন সে পথে যাওয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন। অর্জন করেন নাই, মানে জেলে থাকা বলেন, কিংবা হুলিয়া মাথায় করে দেশে ফেরা বলেন, কিংবা বাংলাদেশে ফেরায় তার উপর নিষেধাজ্ঞার কথা বলেন, সবকিছুই জয় করে দেশে ফেরার অভিজ্ঞতা তার আগে থেকেই আছে। কাজেই এ দফায় যখন তিনি ঘোষণা করে ফেলেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেনই এবং ডিসেম্বর মাসকেই ফেরার দিন তারিখ হিসেবে এক রকমের ঘোষণা করে দিয়েছেন, তখন তিনি সর্বতোভাবে প্রস্তুত হচ্ছেন কোন পথে ফিরবেন, কিভাবে ফিরবেন, কোন দিকে তাকে আটকে ফেলা হতে পারে, এসব মাথায় রেখেই সেসব বিবেচনা করেই দলের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কোন কোন আইনি পথে তাকে সরকার বাধাগ্রস্ত করতে পারে
আর তিনি আইনিভাবেই সেটা কিভাবে মোকাবেলা করতে পারেন। সেজন্য দিল্লিতে এখন জোরদার বৈঠক চলছে আওয়ামী লীগের আইনজীবী নেতাদের সঙ্গে, মানে শীর্ষস্থানীয় সেই সব মামলা লড়েছেন বিভিন্ন সময়ে, নানা বিপদে আপদে সংকটকালে শেখ হাসিনার জন্য আদালতে লড়াই করেছেন, কিংবা যারা আইনি পরামর্শ দিয়ে শেখ হাসিনার ফেরাটাকে অনেক বেশি মসৃণ করে তুলতে পারেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া থেকেও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এমন নেতারা এখন দিল্লিতে আছেন এবং দিল্লিতে বৈঠক করছেন। সরকারের হাতে অস্ত্র আছে আসলে একটাই, ট্রাভেল পাস। শেখ হাসিনা সরকারের ভাষায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি বটে, কিন্তু সরকারও জানে, ভারত সরকার তো জানেই যে শেখ হাসিনা তো ভারতে কোনো বন্দী নন। শেখ হাসিনা ভারত সরকারের একজন অতিথি এবং বাংলাদেশ রাষ্ট্রের অনুরোধে শেখ হাসিনাকে গ্রহণ করেছিল বন্দী বিনিময় চুক্তির আওতায়, কিংবা প্রত্যর্পণের আওতায় যে শেখ হাসিনাকে ফেরত চাইছে। প্রত্যর্পণের মাধ্যমে ভারত কিছুতেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে পারে না বা ফেরত দিতে চায় না। তার উপর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা কর্মকর্তাদের ঘোরতর আশঙ্কা আছে যে শেখ হাসিনা এমন একটা প্রতিকূল পরিস্থিতিতে হঠাৎ যে দেশে ফেরার ঘোষণা দিয়ে দিয়েছেন, সত্যি যদি তিনি দেশে ফিরে যান তাহলে তার নিরাপত্তা নিশ্চিত করা যাবে কিনা। এমনকি বাংলাদেশে যখন পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন বৈরী দেশের গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে সেই 5ই আগস্টের পর থেকে এবং একরকমের প্রকাশ্য তৎপরতা চালাচ্ছে, তখন শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণাটা ভারত সরকার মোটেও নিরাপদ বলে মনে করছে না। কিন্তু শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিয়েছেন এবং শেখ হাসিনা বলছেন এর আগেও তিনি এরকম মৃত্যুর হুমকি মাথায় নিয়ে দেশে ফিরেছেন বটে। 1981 সালে যখন ফিরেছেন তখন যেমন শেখ পরিবারের জীবিত কন্যা হিসেবে তাকে মেরে ফেলাই এক পক্ষের মূল লক্ষ্য হবে, সেই হিসাব নিকাশ গোয়েন্দা তথ্য মাথায় নিয়েই তিনি ফিরেছিলেন। ঠিক তেমনি ভাবে শেখ হাসিনা এই সময়টায় বারবার তার শীর্ষস্থানীয় নেতাদের সহকর্মীদেরকে মনে করাচ্ছেন 2007 সালে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিটা। 2000-এ বাংলাদেশে ফিরবেন এবং এরপর তিনি যুক্তরাজ্যে থেকে বাংলাদেশে ফিরে আসেন 2007 সালের 7ই মে। তখন নেতা কর্মীদের ঢলের মুখে শেখ হাসিনাকে কিন্তু আর বিমানবন্দর থেকে গ্রেফতার করতে পারে না 1-11 সরকার। শেখ হাসিনা এই পরিস্থিতিটার কথা মনে করাচ্ছেন এবং তিনি এর আগেও যেমন বহুবার এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের প্রতি, সেটাই বলছেন যে সেই নেতা কর্মী সমর্থকদের ঢলের মুখেই এ দফায়ও তিনি দেখতে চান তারেক রহমান সরকার, বিএনপি সরকার কিংবা ডিসেম্বর পর্যন্ত যে সরকার বাংলাদেশে ক্ষমতায় আসে বা থাকে তারা কি করতে পারে, কিন্তু শেখ হাসিনা ফিরবেন। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কোন পথে ফিরবেন শেখ হাসিনা এ নিয়েও শেখ হাসিনাকে তার দলের নেতাদের সঙ্গে এবং আইনি পরামর্শকদের সঙ্গে আলাপ করতে হচ্ছে। কারণ 2025-এর জানুয়ারি মাসে শেখ হাসিনার পাসপোর্টটা বাতিল করে দেয় ইউনো, দেবে না সেটা একরকম নিশ্চিত। এমনকি সরকারের তরফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে দিয়ে বলানো হয়েছে যে একমাত্র বন্দি প্রত্যর্পণের মাধ্যমে শেখ হাসিনা ফিরতে পারেন, তার নিজে ফেরার কোনো সুযোগ নাই। কিন্তু যেটা বলছিলাম, শেখ হাসিনা তো ভারতে বন্দী নন, কাজেই ভারত সরকার তাকে কি করে বন্দী করবে সেটা যেমন একটা প্রশ্ন, তেমনি এ থেকে শেখ হাসিনার কাছে এটা পরিষ্কার যে এই সরকারও 1-11 সরকারের মতো শেখ হাসিনার বিমানে ওঠার পথ বাধাগ্রস্ত করতে চাইবে এবং একটা ট্রাভেল পাস বা বৈধ পাসপোর্ট ছাড়া যেহেতু কোনো বিমানের তাকে বাংলাদেশ অভিমুখে বা কোথাও যেতে দেওয়ার কোনো উপায় নাই, কাজেই প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। যাওয়ার আগে ছোট্ট করে একটি অনুরোধ করব, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন এই ধরনের রাজনৈতিক ভিডিও সবার আগে পেতে হলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।